আমি প্রতিবন্ধী ভাতার টাকা পাই, সেই ভাতার টাকা দিয়ে জমি লিজ নিই। লিজ নিয়ে আমার কৃষির যাত্রা শুরু। যখন মোটামুটি নিজের পরিবারের সংসারের চাহিদা মিটাইতে পারি, তখন আমার চিন্তা আসলো যে আমি বাণিজ্যিকভাবে চাষ করব। এবং বাণিজ্যিকভাবে চাষ করার পর আমার স্বপ্ন আসলো যে আমাকে নিয়ে যারা বিশ্বাস করতে পারে তাদেরকে দেখিয়ে দেবো এবং তাদেরকে আমি প্রশিক্ষণ দেব এবং আমার বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেবো যে একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি মনের জোর এবং ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছু করা যায়। আমার একটা ভালো লাগে এটাই যে আজকে আমি বাংলাদেশে যে জেলায় যাই, আক্কাস বলে আমাকে যে কেউ না কেউ একজন ডাক দেয়। এইটাই আমার বেশি ভালো পার, যে এক সময় আক্কাসরে এলাকার মানুষ চিনতো না, এলাকার মানুষ কথা বলতে আসতো না যে ওকে সহযোগিতা করতে হবে, কি চাইয়ে বসবে। আজকে আমাকে সারা বাংলাদেশের মানুষ অনুসরণ করে, আক্কাস ভাই কেমন আছেন, এটাই আমার বেশি বড় সফলতা। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকদের নিয়ে এটি নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা রয়েছি মাগুরা সদর উপজেলার নালিয়ারডাঙ্গি গ্রামে। এই গ্রামের কৃষক আক্কাস খান, তিনি সারা বাংলাদেশে পরিচিত। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এই কৃষক শুধু নিজের জন্য নয়, হয়ে উঠেছেন কৃষকদের জন্য এক আলোকবর্তিকা। আক্কাসের এই অদম্য কৃষির গল্প আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে আমরা তুলে ধরব। পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। মাগুরা সদর উপজেলার নালিয়ারডাঙ্গি গ্রাম। কৃষিনির্ভর এই গ্রামে আসলে স্বাগত জানায় দিগন্ত জোড়া ফসলের মাঠ। সেই মাঠে সোনা ফলে। এখানকার কৃষকরা বছরের প্রতিটি দিন পরিশ্রম করেন মাঠে। গ্রামে সবসময়ই কোনো না কোনো ফসল নিয়ে ব্যস্ততা। কর্মব্যস্ত এই গ্রামে সবার মুখেই একজনের নাম আক্কাস খান। নিজের গ্রামে কৃষিতে যিনি ঘটিয়েছেন এক যুগান্তকারী বিপ্লব। এই বিপ্লবে গোটা গ্রামের চিত্রই বদলে গেছে। আধুনিক নানা চাষকৌশল আর নতুন নতুন জাতের সঙ্গে কৃষকদের পরিচয় করিয়ে দিয়ে আক্কাস হয়েছেন কৃষকের ভরসার নাম। অথচ অন্য 10 জনের মতো নন কৃষক আক্কাস। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী, তবে তার মনের জোরের কাছে হার মেনেছে প্রতিবন্ধিতা। সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আক্কাস নিজেও কাজ করেন মাঠে। তার চলার সঙ্গী ইলেকট্রিক স্কুটার। গ্রাম থেকে গ্রামে ঘুরে কৃষক আক্কাস ছড়িয়ে দেন ফসলের কথা। মার খাওয়া কৃষককে দেখান ঘুরে দাঁড়াবার স্বপ্ন। মাঠে কাজ করতে গিয়ে নেয়ে ঘেমে কৃষক হয়ে পড়েন শ্রান্ত। মাঠে যাতে শীতল পানি পান করা যায় এজন্য নিজ উদ্যোগে আক্কাস বসিয়েছেন সুপেয় পানির টিউবওয়েল। কর্মক্লান্ত কৃষকের জন্য করেছেন ছাউনির ব্যবস্থা। ঝড় বাদলে এখন সেই ছাউনি ঠাঁই হয় মাটির সন্তানদের। পাটের বীজ পাই, তারপরে পেঁয়াজের বীজ, মসুরির বীজ দেয়, আবার করে ওই অনেক সময় প্রজেক্ট থালি বা সেই জায়গায় ডেকে নিয়ে আমাদের খাবার টাবার দেয়, টাকা দেয়, উনি পরামর্শ দেয়, আবার অফিস থেকে বীজ টিজ নিয়ে এসে সবাই দেয়। এই যে ঘরটাও আক্কাস কাকা উনারই তত্ত্বাবধানে ডিসি সাহেব করে দিয়ে গেছে। উপকার তো লাগতেছে অবশ্যই, লোকজন এখানে এসে থাকতেছে, পানি খাচ্ছে, উপকার আর লাগতেছে না। ওনার একটা ঘর আছে, আমরা ওখানে একটু বসে আলোচনাও করি কার কি ফসলে কোনটা চাষ করলে ভালো হবে, কোন সময় কোন ওষুধটা দিলে ব্যবহার করলে ভালো হবে, এগুলো আমরা তো পরামর্শ করি। আক্কাস পাশে থাকাতে আমরা অনেক সাহস পাচ্ছি, বা অনেক ফসল করতে গেলেও আমরা একটু তার থেকে একটু উপকার পাচ্ছি। আক্কাস এমন এক সাহসের নাম, তার সঙ্গে থাকা কৃষকদের জমি কখনো ফাঁকা থাকে না। বোরো ধানের পর পাট, পাটের পরে অন্য ফসল। আধুনিক পদ্ধতিতে নতুন করে চাষ ছাড়াই এই গ্রামের কৃষকরা ফলান মিষ্টি কুমড়া, ক্ষীরা, পালং শাক, লাউ, মূলা, শিম সহ নানা শীতকালীন সবজি। তাছাড়া এখানে উৎপাদিত হয় তিল বা চিয়া সিডের মতো দামি পণ্যগুলো।
শুধু তাই নয়, ভালো মানের বীজ তৈরিতেও নাম আছে আক্কাসের। নিজে ভালো মানের বীজ উৎপাদন করেন, কৃষকদেরও উদ্বুদ্ধ করেন বীজ তৈরিতে। শুধু পেঁয়াজের বীজ উৎপাদন করতেই আক্কাস লিজ নিয়েছেন প্রায় 300 বিঘা জমি। এখন অনেক নামডাক আক্কাসের। কৃষি বিভাগ তাকে দিয়েছে সেরা কৃষক স্বীকৃতি। অথচ একসময় জমি বর্গা নিতে গিয়েও বাধার শিকার হয়েছিলেন আক্কাস। নিজ পরিশ্রমে এখন তিনি এক অনুসরণীয় কৃষক। আক্কাস খান এক অদম্য সাহসের প্রতিচ্ছবি, যিনি দেখিয়েছেন প্রতিবন্ধকতা নয়, মনই হলো মানুষের সবচেয়ে বড় শক্তি। দর্শক, আমরা কৃষক আক্কাস খানের কথা বলছিলাম, তিনি আমাদের সঙ্গেই আছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলি। আক্কাস ভাই ভেতরে রয়েছেন। আক্কাস ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, কেমন আছেন? ভালো আছি ভাই। বসেন। আচ্ছা আক্কাস ভাই, এই যে আপনার এখানে আসলাম, মানে নালিয়ারডাঙ্গি ঢোকার আগেই আপনার নামটা যখন বললাম যে হ্যাঁ, সবাই বলো ওই যে আক্কাসের কথা জানি। এই যে কৃষকদের মধ্যে আপনার এতটা পরিচিতি, মানে এইটার শুরুর গল্পটা শুনতে চাই। মানে আপনি তো এমনি একজন নিজের কৃষকের সন্তান, কিন্তু এখন সব কৃষকই আপনাকে চেনে, কারণটা একটু শুনতে চাই। এক সময় জমি চাষে মনে করেন ধান আর পাট হতো আমাদের দেশে, এই এলাকায়। তো সেই কৃষিকে এখন এক কথায় আমার একটু মানে প্রচেষ্টা এই কৃষিকে আধুনিক কৃষিতে নিয়ে আসতে পারছি। যেমনটা প্রচেষ্টা ছিল যে বাবা দাদারা যে ধরনের কৃষি করছে ওখান থেকে বের হয়ে আসবে, হ্যাঁ, আধুনিক কৃষিতে রূপান্তরিত করা, এবং কৃষি হবে ভদ্রলোকের পেশা এমন একটা ভাবেই যে যেমনটা দেখতে পাচ্ছেন আগের কৃষকরা লাঙল দিয়ে জমি চাষ করতো আর হেঁটে যেত মাঠে খড়ং পায়ে দিয়ে। এখন আমি একজন ডিজেবল মানুষ হয়েও বাইকে মাঠে যাই। তো এটা যেতে হলে তো এটা একটা খরচ আছে, উৎপাদন তো আমাদের বৃদ্ধি করতে হবে। তো আমার ইচ্ছাটা আছে কি যে আমি প্রায় সারা বাংলাদেশে আমার কৃষি উদ্যোক্তা তৈরি করেছি প্রায় 2000-এর মতো। আপনি নিজে তৈরি করেছেন? এই বছরে আমি 6টা জেলাতে বিনামূল্যে চিয়া সিডের বীজ দিছি। আচ্ছা, কেন দিছি? এটা চিয়া সিড আমার উদ্দেশ্য একটাই যে আমাদের প্রতিনিয়ত চাষের জমি কমে যাচ্ছে, আমাদের অল্প জমিতে বেশি ফসল চাষাবাদ করতে। তা সেটা করতে হলে আমাদের হাই ভ্যালু ক্রপগুলো আমাদের আগে বেছে নিতে হবে। আর সেটাই কিন্তু কৃষি সম্প্রসারণ সহ কৃষি বিভাগরা আমাদেরকে বিভিন্ন সময় ট্রেনিং দিয়ে থাকে। হয়তো ট্রেনিংয়ের আওতায় প্রত্যেকটা কৃষকরা নিতে পারে না। তো আমি এটা নিজেও দেখছি যে, তো আমি ভাবছি যে আমার মতো আক্কাস যদি ট্রেনিংয়ের আওতায় যাই, আমি এইটা দিয়েই অন্য অন্য জায়গায় মানে ছড়িয়ে দেব। যার কারণে আমি নিজে একটা কৃষক ট্রেনিং সেন্টার করছি এখানে মনে হয় সেটা এখানে আমি প্রতি মাসে উদ্যোক্তাদের নিয়ে আমি একটা পরামর্শ করি। হাই ভ্যালু ক্রপটা করলে কি হয় যে অল্প জমি চাষ করবেন আপনি, কিন্তু সেটার মূল্যটা বেশি পাবেন। ব্যাপারটা তো এরকম। হ্যাঁ, অল্প জমি চাষ বলতে কি, আমি একটা ফসল 6 মাস যদি জমিতে থাকে তাহলে তো আমি আরেকটা করতে পারবো না। আমি স্বল্প জীবনকালীন যে ফসলগুলো আছে উচ্চ মূল্যের, আমি ঠিকই সেই ফসলগুলো আমার এই অত্র এলাকায় যখন নিয়ে এসে পারছি, তখন আমার ইচ্ছা হলো শুধু আমার মাগুরাতে থাকবে না, এটা আমি সারা বাংলাদেশে ছড়িয়ে দেব। এইটার কারণেই আমি সারা বাংলাদেশের 64 জেলাতে আমার দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি পারি নাই। তবে 5টা জেলাতে আমি চিয়া সিডের বীজ দিয়েছি। 5টা জেলাতে? হ্যাঁ, এবং তাদেরকে আমি প্রতিনিয়ত খোঁজখবর নিয়েছি। তো আমার স্বপ্নটা যে আমরা কৃষকরা কষ্ট করে ফসল উৎপাদন করে আমরা বিভিন্ন সিজনে ন্যায্য মূল্য পাই না। আচ্ছা, এই মূল্যটা নিয়ে যায় মধ্যস্বত্ব ভোগীরা। তো আমরা চাচ্ছি আমরা, এবং গভর্নমেন্ট বর্তমান যে উদ্যোগ নিয়েছে যে কৃষিকে ব্র্যান্ডিং করতে হবে উদ্যোক্তাদের মাধ্যমে। আমি এই গত মাসে কৃষি বিপণন অধিদপ্তর থেকে ফুড প্রসেসিংয়ের উপর একটা ট্রেনিং করেছি। তার মানে এখন শুধু খাদ্য উৎপাদন না, সেটা প্রসেসিং, আমরা প্রসেসিং করব। আমরা চাই আমাদের পণ্য আমরাই প্রসেসিং করব, এবং এটা প্রসেসিং করার মাধ্যমে আমরা কর্মসংস্থান দিব। আমার আন্ডারে আমি যেমন 1 কেজি আলু এখন বিক্রি হচ্ছে 15 টাকা, কিন্তু ওই 1 কেজি আলু দেখেন মধ্যভোগীরা পোটেটো করে ওখানে কিন্তু 5 থেকে 700 টাকা বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু সেটা আমরা উদ্যোক্তারাই করব। আচ্ছা, আপনার প্রথম পরিচিতির যদি হয় যে মানে কোন চাষটা আপনাকে বেশি অ্যাডভান্স করে দিল, মানে কোন ধরনের চাষাবাদ? আমি সর্বপ্রথম শুরু করি আইপিএম, মানে নিরাপদ খাদ্য উৎপাদন। আচ্ছা, তো আইপিএম করার পরেই সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস আসলো। ওই সময় আমরা 200 কৃষক মিলে 150 বিঘাতে কালো জিরা করি। মাগুরা একটা মশলা গবেষণা কেন্দ্র আছে, ওখানে রিয়াজুল ইসলাম নামে এক স্যার আছেন, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা। স্যারই আমাকে বেশি উৎসাহিত করছেন এই কালো জিরা সম্পর্কে। এবং শুধু কালো জিরা নয়,
তার অনুপ্রেরণায় আমি এখন পেঁয়াজ থেকে পেঁয়াজের বীজ উৎপাদন করি। আচ্ছা, তার মানে আপনি শুধু নিজের মধ্যে জ্ঞানটাকে রাখছেন? না 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 না, আমি চাই প্রত্যেকটা মানুষ জানবে, প্রত্যেকটা কৃষক জানবে। আমি যেমন স্মার্ট হয়েছি, প্রত্যেকটা কৃষক যখন স্মার্ট হবে, প্রত্যেকটা কৃষক যখন আধুনিক হবে, তখন আমার বাংলাদেশও আধুনিক বাংলাদেশ হবে, স্মার্ট বাংলাদেশ হবে। আর আমি চাই যে আমার বাংলাদেশকে আগাইতে হইলে একটা মানুষও বসে থাকলে হবে না, সবাইকে একসাথে কাজ করতে হবে। যে কথাগুলো আমার মাঝে দিচ্ছে সেটা আমি শেয়ার। আর কিছু তিলও দেখলাম আপনার। হ্যাঁ, তিলটাও খুবই ভালো। তিলটা হচ্ছে বাড়ির তিল 3 আছে 4 আছে। তো এই তিলটা আমরা এই জন্যই করি, বিভিন্ন সময় আমাদের বাজারে তেলের ক্রাইসিস পড়ে যায়, অনেক সময় আছে 10 টাকা 12 টাকা লিটারে বেড়ে যায়। তা আমাদের চিন্তাধারা কি, আমরা কৃষকরা যদি তেল না কিনি তাহলে তো আমাদের বাইরের থেকে ইম্পোর্টটা একটু কিছু হলেও কমবে। এই জন্য আমরা নিজেরা করার চেষ্টা করি। পেঁয়াজের বীজটা আমি সাধারণত আমার এখানে করি না, পেঁয়াজের বীজটা আমি দিনাজপুরে করি। মানে আমাদের এই মাটিতে পেঁয়াজ বীজটা ভালো হয় না, শুট করে না আবহাওয়া, এই জন্য আমি দিনাজপুরে করি এটা। এবং আমার এখানে আপনার পেঁয়াজ বীজটা পাশাপাশি করছিলাম 2 বছর। এখন কালো জিরা, চিয়া সিড, তারপর আপনার পাট আমি পাটের বীজটা আমাদের এখানে হয় না, এবং ধনিয়া, মসুর, সরিষা এ ধরনের বীজগুলো আমি করি। তার মানে প্রায় 8-10 প্রকার ফসলের বীজ আপনার কাছেই আপনি নিজেই করেন? হ্যাঁ, যে বীজগুলো সাধারণত আমাদের মতো উদ্যোক্তারা রাখলে ওর গুণগত মান ভালো থাকে, সে বীজগুলো আমি করে থাকি। আচ্ছা, আমরা বীজ নিয়ে আর একটু কথা বলবো, তার আগে দর্শকদের কাছে একটা বিরতি নিয়ে আসি। অবশ্যই। দর্শক, আমরা কথা বলছি আক্কাস খান, কৃষকের আলোকবর্তিকা বলা যায় আসলে এই মানুষটিকে। এবং তার একটাই কথা যে তিনি যেটুকু প্রশিক্ষণ পাচ্ছেন অথবা নিজে চাষাবাদ করে যেটুকু অভিজ্ঞতা অর্জন করছেন সে নিজের মধ্যে ছড়িয়ে রাখতে চান না। তার মূল উদ্দেশ্য হলো এটিকে কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া। এবং আক্কাস খানের এই যে আলোকবর্তিকা, তার যে একটা ঢেউ, সেটি কিন্তু ইতিমধ্যে তার এলাকায় অন্তত বেশ জোরালোভাবে লাগতে শুরু করেছে। আমরা তার সঙ্গে আরও কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমাদের সাথে রয়েছেন কৃষক আক্কাস ভাই, যিনি আসলে কৃষক হয়ে উঠেছেন, অর্থাৎ কৃষকদের একজন প্রশিক্ষক এবং নিজেও একজন কৃষক। আক্কাস ভাই, আমরা বিরতির পরে আসলাম, আপনার কাছে বীজ নিয়ে কথা বলছিলাম। বীজের একটা বড় কথা হচ্ছে কি, ভালো বীজে ভালো ফসল। অবশ্যই। আচ্ছা, ভালো বীজ করতে গেলে কি কি বিষয়গুলো মাথায় রাখতে হয়? যে বীজের মূল উদ্দেশ্য থাকবে, বীজ একটা সন্তানের মতো। আমরা সন্তানকে যেমনটা মানে লালন পালন করি, ঠিক বীজের ভিতরেও একটা জীবন থাকে, কিন্তু মানে ওটা একটা জীবিত জিনিস। তো ওটাকে লক্ষ্য করতে হবে যে আমি আমার যে ফার্মে বীজ উৎপাদন করব, সেই ফার্মের যেখানে আমার ভালো ফসল, ঠিক সেখান থেকেই 2-1 করে তুলে নিয়ে বীজটা কালেকশন করতে হবে। এবং ওই বীজটা মানসম্মত করতে গেলে বীজটাকে 1 থেকে 1.5 ঘন্টা করে মিষ্টি রোদে দিতে হবে। মূল হচ্ছে সংরক্ষণ করা, কোন পাত্রে রাখলে বীজটা ভালো থাকবে, সংরক্ষণ করে। এবং বীজটা প্রধানত জার্মিনেশনটা ঠিক রাখতে হবে। একটা বীজের 80% জার্মিনেশন না হলে সেই বীজটা বাজারজাত করা ভালো বীজে গণ্য হয় না, এবং বাজারজাত করা যাবে না। আমাদের মতো উদ্যোক্তাদের ভালো বীজ করতে হলেই জেলা বীজ প্রত্যয়ন অফিসের থেকে যে ট্রেনিংগুলো পাই, ওইটা অবলম্বন করলেই ভালো বীজ করা সম্ভব। আচ্ছা, নিজে বীজ রাখার মধ্যে শান্তিটা কোথায় আসলে? নিজের শান্তিটা বলতে কি বোঝায়, অফিস তো আমাদের সবসময় বীজ দিতে পারবে না, ওই পরিমাণ থাকেও না। দেখা যাচ্ছে 100 কৃষকের ভিতর 5 জন কৃষকের দিল। এবং বর্তমান সময় কৃষকের সমস্যা বীজেই বেশি। মানে লোকাল বীজগুলো বিভিন্ন ব্যবসায়ীরা কিনে নিয়ে বাজারজাত করে তখন আমাদের মাঠেই আছে। আমরা একটা ধান কিনে নিয়ে আসলে একটা দোকান থেকে বিভিন্ন জাতের থাকে। আর আমি একজন উদ্যোক্তা, একজন কৃষক যদি বীজ রাখি, ওই বীজ ভালো কি মন্দ আমি সেটা জানি, কিন্তু আমি হয়তো আর একটা কৃষকরে ওই বীজটা দিব, তাই না? তখন আমি কিন্তু খারাপ বীজ দিতে পারবো না। এবছর অনেক বীজে কোনো ফলনই আসে নাই। যেমন পেঁয়াজ করে কিন্তু আমাদের এলাকায় কিন্তু অনেক কৃষক ধরা খেয়ে গেছে, কান্নাকাটি করছে এবার ইন্ডিয়ান যে বীজগুলো, কারণ ওটা ধোয়া ছোঁয়ার বাইরে। আর আমরা উদ্যোক্তারা আমরা দেশীয় বীজ যেগুলো, দেশি গবেষণার যে বীজগুলো, সেগুলো ঠিকই কিন্তু ভালো হয়েছে। এখন তো চাষাবাদ শুধু আপনার এই মাঠে সীমাবদ্ধ নয়, আপনি বললেন যে আপনি পঞ্চগড়ে করেন, আরো অনেক জায়গায় নিয়েছেন। কোথায় কোথায় আপনার এখন চাষাবাদগুলো ছড়িয়ে গেছে? আমার এখন চাষ আছে দিনাজপুরে, আমার শ্বশুরবাড়ি হচ্ছে মোহাম্মদপুরে, ওখানে আমি জমি লিজ নিচ্ছি। মাগুরা মোহাম্মদপুর উপজেলা এবং শ্রীপুর উপজেলাতে। শারীরিক প্রতিবন্ধকতাটাকে কাটিয়ে উঠে এই যে এতটা ছড়া দিতে পারেন, এখানে আসলে শক্তি হিসেবে কোনটা কাজ করেছে আপনার? মানে ইচ্ছা শক্তি মানুষের বড় শক্তি। মানে বিষয়টা আমাদের বাঙালির ভাষায় বলা যায়
যেখানে যে ঠেকে সেখান থেকেই শেখে। আমি এক টুকরা জমি বর্গা এবং লিজ নেওয়ার জন্য অনেক মানুষের কাছে গেছি, কেউ আমাকে জমি দেয় শুরুতে না। এটা শুরুতে দেখে তো সেখানে জমি দেয়নি কেন, যে মনে করছে আপনি আমরা সুস্থ সবল মানুষ, তখন তো জমিতে ধান হতো 20 মন 15 মন 10 মন, আমরা সুস্থ সবল মানুষ ফসল করতে পারি না, তুমি কিভাবে করবা? মানে আপনি কখনো দমে যান না? দমে যায় না, আমার ক্ষোভ যে আমি করবই, দেখিয়ে দেব এবং তাদের জন্য কাজ করব। আচ্ছা, তারপর আমি প্রতিবন্ধী ভাতার টাকা পাই, সেই ভাতার টাকা দিয়ে জমি লিজ নিই। লিজ নিয়ে আমার কৃষির যাত্রা শুরু। যখন মোটামুটি নিজের পরিবারের সংসারের চাহিদা মিটাইতে পারি, তখন আমার চিন্তা আসলো যে আমি বাণিজ্যিকভাবে চাষ করব। এবং বাণিজ্যিকভাবে চাষ করার পর আমার স্বপ্ন আসলো যে আমাকে নিয়ে যারা বিশ্বাস করতে পারে তাদেরকে দেখিয়ে দেবো এবং তাদেরকে আমি প্রশিক্ষণ দেব এবং আমার বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেবো যে একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি মনের জোর এবং ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছু করা যায়। কারণ মানুষের ইচ্ছা শক্তির চেয়ে বড় কিছু তো আমি একটা ইসে প্রতিবেদনে দেখছিলাম, মানে ভারতের নাকি একটা মেয়ে এভারেস্ট জয় করতে গেছিল, যে তার পা কেটে ফেলতে হয়েছিল, কিন্তু সে ওই পা কাটা পায়ে আবার কৃত্রিম পা লাগে ঠিকই সে এভারেস্ট জয় করে আসছিল। তো ওই রকম কিছু ভিডিও আমি দেখতাম ইউটিউবে। এগুলো আপনাকে ইন্সপিরেশন দিয়েছে? হ্যাঁ, এটা দেখেই আমি কেন পারবো না, হ্যাঁ আমি করব। তার মানে 2016 সালের যাত্রাটা এসে 2025 সালে মানে আপনার পরিচিতি তো এখন মোটামুটি সবাইকে পেয়েছে এবং সরকারিভাবেও স্বীকৃতি পেয়েছেন। হ্যাঁ, আমি জাতীয় পুরস্কার সহ 2024 সালে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত হই। আমার এখানে ক্যাবিনেট সচিব, মাননীয় মন্ত্রী মহোদয় থেকে শুরু করে অনেক স্যাররা আসছেন এবং তাদের আসার জন্য আমি আরও বেশি অনুপ্রাণিত হয়েছি। আচ্ছা, এবং আপনার এই অনুপ্রেরণাটা অন্য কৃষকদের মধ্যে আপনি ছড়ায় দেওয়ার চেষ্টাটা করছেন? হ্যাঁ, এই জন্যই তো আমি যে কৃষক ট্রেনিং সেন্টার করছি এবং আমার স্বপ্ন কি যে আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, দেখেন আজকে অনেক মানুষ আছে মাস্টার্স কমপ্লিট করেও বেকারভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি মনে করি তাদের ইচ্ছা শক্তিটা একটু দুর্বল আছে এবং তাদেরকে বুঝাইতে চাই যে লেখাপড়া করে যে চাকরি করতে হবে, সরকারি চাকরি করতে হবে এমন কিছু না, আমাদের উদ্যোক্তা হতে হবে। আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন কিন্তু যে আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, উদ্যোক্তা তৈরি করতে হবে, তবেই সোনার বাংলা গড়া সম্ভব। তো সেটাই আমার সেই স্বপ্নটা আমার ভিতরে কাজ করছে যে না, উদ্যোক্তা হলে যেমন আমার তো একটা প্রতিষ্ঠানে কাজ করার কথা ছিল, কিন্তু আমার প্রতিষ্ঠানে আজকে অনেক লোক কাজ করতেছে। এখন আপনি কেমন আছেন 2016 সালের আক্কাস আর 2025 সালের আক্কাস? এখন আমার ভালো লাগে এটাই যে আমি 2016 সালে যখন কৃষিকাজটা শুরু করি, এখন 2016 সাল থেকে শুরু করে এ পর্যন্ত আমি 2024 এবং 2025-এর মধ্যে সারা বাংলাদেশে আমার একটা ভালো লাগে এটাই যে আজকে আমি বাংলাদেশে যে জেলায় যাই আক্কাস বলে আমাকে কেউ না কেউ একজন ডাক দেয়। এটাই আমার বেশি ভালো পার যে এক সময় আক্কাস রে এলাকার মানুষ চিনতো না, এলাকার মানুষ কথা বলতে আসতো না যে ওকে সহযোগিতা করতে হবে, কি চাইয়ে বসবে। আজকে আমাকে সারা বাংলাদেশের মানুষ অনুসরণ করে যে আক্কাস ভাই কেমন আছেন, এটাই আমার বেশি বড় সফলতা। আমার মা বাবা যখন বলে যে আক্কাস রে নিয়ে গর্ব করি, এর থেকে আর পাওয়ার কিছু থাকে না। তো আমার এই স্বপ্নগুলো, যেমন আপনি এসে বলছেন আক্কাস ভাই কেমন আছেন, এই কথাটাই তো আমাকে বেশি অনুপ্রেরণা করে যে আমি চাই যে আমি এমন কিছু করব একবারে সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষিত মানুষ, প্রত্যেকটা অসহায় মানুষ আমাকে দেখে তা সে নিজের ইচ্ছাশক্তি দিয়ে কর্মসংস্থান গড়ে তুলবে। আচ্ছা, বলা হয় যে বাংলাদেশের প্রতিবন্ধী জনসংখ্যা আমাদের প্রায় 2,15,00,000-এর মতো, তারাও তো বলা যায় যে ভাতা দিচ্ছে, এটা দিচ্ছে সেটা দিচ্ছে। এই ভাতাটা তো একটা সাহায্য সহযোগিতার পর্যায়ে পড়ে, মানে দয়া করার পর্যায়ে পড়ে, কিন্তু আপনি তো দেখাই দিয়েছেন যে দয়া না, আমাকে নিজেও কিছু করে দিতে হবে। আমি চাই কি আমার এটা দেখে তারা অনুপ্রেরণা হোক যে না, আমাদের মতো একজন এরকম কাজ করে এরকম সফলতা অর্জন করছে, আর আমি তাদের পাশে যেয়ে কাজ করতে চাই। যেমন আমি 2016 সাল থেকে কাজ করে এখন আমি নিজে আমি বিয়ে করেছি, আমার 2টা বাচ্চা, বাড়ি করছি, ঘর করছি, যে রাস্তাটা পাকা করছে, এবং এমনকি এখন আমি 20 একর জমিতে চাষাবাদ করি এবং তার জন্য কৃষি শ্রমিক, আপনার কিছু নির্ভরশীল শ্রমিক আছে, প্রতিনিয়ত আমার এখানে কাজ করতেছে লোক আছে। এমনকি আমি প্রতি বছরে যে কোনো মানে প্রত্যেকটা ফসল 20 জন 100 জন 200 জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করি। তা আমার ইচ্ছাকে আমার প্রকল্প আরও বড় করব এবং এখানে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ফুড প্রসেসিংয়ের মাধ্যমে যারা বেকার আছে তাদেরকে আমার এখানে কর্মসংস্থান দেওয়ার চেষ্টা করব। দেখেন আমার উৎপাদিত কালো জিরা যখনই তেল করে বিক্রি হচ্ছে বাজারে, কিন্তু ওটা 3,000 টাকা কেজি বিক্রি হচ্ছে, কিন্তু আমি পাচ্ছি 300 টাকা কেজি। 1 কেজি কালো জিরায় প্রায় 210 গ্রাম তেল হয়।
কেন আমি কৃষক, আমি উৎপাদন করতে পারি, মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করি, কেন আমি ওটা করতে পারবো না? অবশ্যই আমি তেলকে প্রসেসিং করব। তাহলে আর হাহাকারটা শুনতে তাহলে হাহাকার শুনতে হবে না, এবং আমার অর্থনৈতিক যে শ্রমের মূল্যটা পাবো আমি। অনেক ধন্যবাদ আক্কাস ভাই, আপনি ভালো থাকবেন। এবং আমি চাবো যে আপনার যে এই যে কৃষকদের মধ্যে আলো জ্বালাইছেন, এটা অবশ্যই আরও বিস্তৃত হবে। অবশ্যই থাকবে, আপনারা আমাদের পাশে থাকলে আমাদের আরও ভালো হবে। আসলেই আমরা কাজ করে যাই, সেই কাজের মানে মূল্যটা কখন পাই? যখন একটা টেলিভিশনে যখন প্রচার হয়, অন্য মানুষ দেখে, তখনই মনে হয় না এই কাজকে সার্থক হয়েছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই এটিএন নিউজকে। অবশ্যই ভাই আবার আসবেন এবং কথা হবে। জি দর্শক, আমরা কথা বললাম একজন আক্কাস আলী, কৃষক এবং শারীরিক প্রতিবন্ধকতা জয় করা একজন কৃষক আসলে তিনি এখন অন্যদের জন্য বোঝা তো ননই, বরং অন্যদের জন্য আদর্শ হয়ে উঠছেন, এবং তার মাধ্যমে কৃষক থেকে কৃষকে, গ্রাম থেকে গ্রামে পুরো বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে আক্কাসের নাম এবং আক্কাসের আধুনিক কৃষি কৌশল এবং তার অদম্য মানসিকতা। এরকম অদম্য মানসিকতা নিয়ে আমাদের সব কৃষক যদি মাঠে তাদের হাতটাকে কাজে লাগান, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ যে সমৃদ্ধির পথে যাচ্ছে সেই যাত্রাকে কেউ রুখতে পারবে না। এটি নিজের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান আক্কাস ভাইয়ের প্রতি শুভকামনা জানিয়ে এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।